হিং টিং ছটফট সোনার ঘরে পাখা হয়ে যা ঝটপট, হিং টিং ছটফট সোনার ঘরে পাখা হয়ে যা ঝটপট, হিং টিং ছটফট সোনার ঘরে পাখা হয়ে যা ঝটপট। পরে এভাবে মন্ত্র বলার সাথে সাথেই তার সামনে থাকা সোনার ঘরে দুটো পাখা প্রকট হয়, যা দেখে পরি বেশ খুশি হয়ে যায়। এই দিলাম তোমাকে দুটো পাখা, এই পাখার সাহায্যে তুমি বনের গরিব পাখিদের কাছে উড়ে যাবে আর তোমার ভেতরে সংগ্রহে থাকা স্বর্ণমুদ্রা দিয়ে তাদেরকে সাহায্য করবে। আর হ্যাঁ, যে তোমাকে দেখে লোভ করবে তুমি তাকে নিজে থেকে লোভের শাস্তি দেবে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি মালকিন। বেশ, এবার তুমি যাও আর গিয়ে নিজের দায়িত্ব পালন করো। আচ্ছা ঠিক আছে মালকিন। কালু দাদা, তাড়াতাড়ি চলো, আজ বড্ড দেরি হয়ে গিয়েছে। না জানি ঈগল দাদা আমাদের কাছ থেকে বের করে দেয় কিনা। আমার বড্ড ভয় হচ্ছে ঈগল দাদা, যদি কাছ থেকে বের করে দেয় তাহলে আমাদের যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক বলেছিস রে বোন, এই ভয়টা আমিও পাচ্ছি। চল চল, আর একটু দ্রুত চল। এই যে এসে পড়েছে নবাবজাদা আর নবাবজাদি। এই এত দেরি করে আসলি কেন রে? তোদের কি আমার কাজ করার ইচ্ছে আছে নাকি নেই? ক্ষমা করবে দাদা, আসলে আমরা দেরি করতে চাইনি, কিন্তু হঠাৎ করে কালু দাদার ছেলে অসুস্থ হয়ে পড়ায় আমাদের কাজে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এই চুপ কর, একে তো দেরি করে এসেছে, তার উপর আবার বক বক করছে। যা এবার কাজে যা। আর হ্যাঁ শোন, দেরি করে আসায় আজ তোরা সন্ধ্যার আগে কাজ শেষ করতে পারবি না, এই আমি বলে দিলাম। কিন্তু দাদা। কোনো কিন্তু নয়, যা বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করবি, আর নয়তো তোদেরকে বাদ দিয়ে অন্য পাখিদের কাজে নেব, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে দাদা, আমরা কাজে যাচ্ছি। কালু দাদা চলো। টনি আর কালু কিছু না বলে ঈগলের বাড়ি থেকে সোজা ঈগলের জমিতে চলে আসে আর আগাছা পরিষ্কার করতে থাকে। এভাবে দেখতে দেখতে দিন কেটে সন্ধ্যা নেমে আসে। কালু আর টনি কাজ শেষ করে আবারও ঈগলের বাড়িতে চলে আসে। ঈগল দাদা, আমাদের কাজ শেষ। কাজ শেষ? আচ্ছা ঠিক আছে, যা এবার বাড়ি চলে যা। বাড়িতে চলে যাব মানে দাদা, আজ না আমাদেরকে তুমি মজুরি দিতে চেয়েছিলে, দিবে না মজুরি? ও দিতে চেয়েছিলাম বুঝি, ঠিক আছে তবে দাঁড়া, আমি ঘর থেকে নিয়ে আসছি। এই নে তোদের পারিশ্রমিক। কি দাদা, কি এত অল্প টাকা দিলে যে? আমরা তো আরো অনেক টাকা পাবো। হ্যাঁ পাবি, কিন্তু ওগুলো আমি এখন দিতে পারবো না, যা দিয়েছি তাই নিয়ে কেটে পড়তো। দাদা, আমার ছেলে অনেক অসুস্থ, টাকাগুলো দিলে আমি ওর চিকিৎসা করাবো, দয়া করে আমাদের সব মজুরি দিয়ে দাও না দাদা, দিয়ে দাও। সকাল থেকে দেখছি তোরা আমার মুখে মুখে তর্ক করছিস, তোদের সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। নিব না কি কেড়ে যে টাকাগুলো দিয়েছি? না না দাদা, কেড়ে নিও না, আমরা চলে যাচ্ছি, তুমি বাকি টাকা পরে দিও। কালু দাদা চলো। জনি রে, ঈগল দাদা তো কাজের সব টাকা দিয়ে দিল না, এবার আমি কনকের চিকিৎসা করাবো কিভাবে? তার উপর আবার বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই, আমার যে অনেক চিন্তা হচ্ছে রে বোন। কালু দাদা চিন্তা করো না, এই নাও, আমার টাকাটাও রেখে দাও। এ কি টুনি, তোর টাকা দিলি কেন? তুই আবার সংসার চালাবি কিভাবে? নে নে, তোর টাকা তুই নে। দাদা, আমার তো সন্তান নেই, তাই আমার এত টাকা লাগে না। তুমি এই টাকা দিয়ে কনকের জন্য ওষুধ কিনে নিয়ে যেও, আর যখন তোমার অনেক টাকা হবে তখন পরিশোধ করে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি বোন, তুই অনেক ভালো, বিধাতা তোর ভালো করুক রে বোন। এই বলে যে যার বাড়ির দিকে চলে যায়। কনক বাবা, নে হাঁ কর, খাবারটা খাইয়ে তোকে আবার ঔষধ খাবো। আমি মাছ দিয়ে ভাত খাবো, রোজ রোজ এই সবজি দিয়ে ভাত খেতে আমার একদম ইচ্ছে করে না। মাছ কেনার টাকা আমাদের কাছে নেই রে বাবা, এই সবজি ভাতটুকুই পাচ্ছি, এটাই অনেক, তাই বলি কি জেদ না করে খেয়ে নে। আমি মাছ ছাড়া ভাত খাবো না মানে খাবো না, আগে মাছ নিয়ে এসো তারপর ভাত খাবো, এ আমি বলে দিলাম। এই বলে কনক জেদ করতে থাকে। কাকুলি কনককে খাবার খাওয়াতে না পেরে ঘর থেকে বাইরে চলে আসে। কালু, কনক জেদ ধরেছে মাছ দিয়ে ভাত খাবে, আমি কত করে বললাম, তবু একটা খাবারও মুখে নিল না।
এবার কি করব তুমি বলো। বুঝতে পারছি না কাকুলি, বিধাতা আমাদের এত কেন গরিব বানালো। এই অভাব যে আমি আর সহ্য করতে পারছি না। হে বিধাতা, আমরা কি কখনো সুখের দেখা পাবো না? কালু, কালু, ওই দেখো একটা ঘর আমাদের দিকে উড়ে আসছে। আরে তাই তো, এমন উড়ন্ত ঘর আমি তো আগে কখনো দেখিনি। এ কি এই ঘরটা তো সোজা আমাদের উঠানে এসে থামলো। এই ঘর আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? আমার বড্ড ভয় করছে কালু। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমি ওপর থেকে তোমাদের অভাবের সব কথা শুনে এসেছি। সাহায্য করতে এসেছো মানে? তুমি তো ঘর, তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? আমার ঘরের ভিতরে অনেক স্বর্ণমুদ্রা আছে, আমি তোমাদের সেগুলো দিয়ে সাহায্য করব। এই বলে ঘর তার দরজা খুলে দেয়। কাকুলি কালু ঘরের ভেতরে থাকা স্বর্ণমুদ্রা দেখে বেশ অবাক হয়ে যায়। কালু কাকুলি, এবার তোমরা তোমাদের প্রয়োজন মতো স্বর্ণমুদ্রা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঘর, নিচ্ছি। ঘর, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, কারণ আমার কাজ এটাই, গরিবদের সাহায্য করা। তোমাদের জানাশোনা কোনো গরিব অসহায় সৎ পাখি থাকলে আমাকে স্মরণ করতে বলো, কেমন? এবার তবে আমি আসি, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে ঘর। উড়ে আসা ঘর আর দেরি না করে সেখান থেকে চলে যায়। এদিকে কালু কাকুলি স্বর্ণমুদ্রা পেয়ে অনেক খুশি হয়ে যায়। কালু দাদা, আজকে কাজে যাবে না? না রে বোন, আজকে নয়, আমি আর কোনোদিনই কাজে যাব না। কোনোদিন কাজে যাবে না মানে কি বলছো কালু দাদা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? দাঁড়া, বুঝিয়ে বলছি। উড়ে আসা ঘর তোমাদের স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছে শুনে খুব খুশি হলাম দাদা। তুমি থাকো, আমি চললাম কাজে। দাঁড়া টুনি বোন, তোকে আর কাজে যেতে হবে না। তুই এক্ষুনি বাড়িতে যা আর গিয়ে ওই উড়ে আসা ঘরকে স্মরণ কর, আর দেখবি ওই ঘর এসে তোকে আমাদের মতো সাহায্য করবে। সত্যি বলছো তুমি? আমি তাহলে এক্ষুনি গিয়ে ওই ঘরকে স্মরণ করছি। এই বলে টনি আর দেরি না করে ওর বাড়িতে চলে আসে আর কালুর কথা মতো উড়ে আসা ঘরকে স্মরণ করতে থাকে। আর এক পর্যায়ে ঘরটি উড়ে টুনির সামনে চলে আসে। আর টুনির অভাবের কথা শুনে কালুর মতো টুনিকেও স্বর্ণমুদ্রা দিয়ে চলে যায়। এভাবে দুদিন কেটে যায়। এই এই, তোরা দুদিন থেকে কাজে যাচ্ছিস না কেন রে? তোদের কাজ হারানোর ভয় নেই নাকি? না দাদা, আমাদের কাজ হারানোর ভয় নেই, আর আমরা আর কোনোদিনও কাজে যাব না। আমাদের অভাব দূর হয়েছে। কি, তোদের অভাব দূর হয়েছে? তা কিভাবে দূর হলো শুনি? টনি আর কালু ঈগলকে সব কথা খুলে বলে। সব শুনে ঈগলের বেশ লোভ হয়। ঈগল আর কিছু না বলে সেখান থেকে বাড়িতে চলে আসে। উড়ে আসা ঘর নাকি স্বর্ণমুদ্রায় ভর্তি? ওই ঘরের সব স্বর্ণমুদ্রা আমার চাই চাই। না না, আর দেরি নয়, এক্ষুনি ঘরটাকে স্মরণ করতে হবে। উড়ে আসা ঘর, আমি ঈগল তোমাকে স্মরণ করছি, আমার কাছে চলে এসো, তোমার সাহায্যের দরকার আমার। এসো ঘর, এসো। ঈগল ঘরকে স্মরণ করার সাথে সাথেই ঘরটা চলে আসে তার সামনে। ঈগল ঘর দেখে তো বেশ খুশি হয়ে যায়। ঘর তো চলে এসেছে, এবার আমার বুদ্ধি মতো এই ঘরকে রশি দিয়ে বাঁধবো, আর তারপর এর ভেতরে যত স্বর্ণমুদ্রা আছে সব আমি ছিনিয়ে নেব। হা হা হা, আর ধনী হয়ে যাব। হা হা হা। যেই ভাবনা সেই কাজ। ঈগল একটা রশি এনে ঘরকে বেঁধে ফেলে। একে একে ঈগল আমাকে বাঁধলে কেন? ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। ছাড়বো না রে ঘর, তোকে ছাড়ার জন্য তো আমি বাঁধিনি, তোকে বেঁধেছি যাতে তোর সব স্বর্ণমুদ্রা আমি নিয়ে নিতে পারি, সেই জন্য। হা হা হা। ও তাই? এটা আগে বলবে তো যে তুমি সব স্বর্ণমুদ্রা চাও। নাও নাও, সব স্বর্ণমুদ্রা নাও, আমি এই দরজা খুলে দিলাম। এই বলে ঘর তার দরজা খুলে দেয় আর ঈগল ঘরের ভেতরে ঢোকে। ঈগল ঘরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই ঘরের দরজা বন্ধ হয়ে যায় আর ঘর বাঁধন ছিঁড়ে আকাশে উঠতে থাকে।
এদিকে ঘরের ভেতরে থাকা স্বর্ণমুদ্রা ঈগল যেই না ছুতে ধরে তখনই স্বর্ণমুদ্রা সাফ হয়ে যায়। ওরে বাবা রে, ওরে মারে, এগুলো তো স্বর্ণ মুদ্রা নয়, এগুলো তো সব সাপ। এই ঘর কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? দরজা খোলো, খোলো বলছি, আমি বাইরে যাব। লোভী, আমাকে বেঁধে স্বর্ণমুদ্রা নিবি? নে স্বর্ণমুদ্রা এবার। আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও। আমি বেঁচে থাকতে আর কখনোই লোভ করব না। আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। আমি এই সাপের ছোবলে মরতে চাই না। ক্ষমা করো ঘর, ক্ষমা করো, ক্ষমা করো। ঈগল এভাবে বারবার ক্ষমা চাইতে থাকে। এক পর্যায়ে ঈগল উড়ে আসা ঘরের জানলা দিয়ে প্রাণ নিয়ে পালিয়ে যায়। এই দেখে ঘর বলে, বজ্জাত ঈগল উচিত শিক্ষা পেয়েছে, আর জীবনে লোভ করবে না। যাই, আমি গিয়ে বাকি গরিবদের সাহায্য করি। ঘর চলে যায় আর গরিবদের সাহায্য করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই দেখতো কি, আমার বাবা আমাকে আরো একটা টুপি কিনে দিয়েছে। এদিকে তোর বাবা তোকে একটাও টুপি কিনে দেয়নি। চুপ কর কনক, ওই বাবা তো অনেক গরিব, তাই ওকে কিছু কিনে দিতে পারে না। মোড়ল আঙ্কেল নাকি অনেক সুন্দর করে একটা লাল ঘর বানাচ্ছে। চল তোরা আমরা ওই ঘরটা দেখে আসি। মা, কি সুন্দর দেখতে এই লাল ঘর। মোড়ল আঙ্কেল, ও মোড়ল আঙ্কেল, এত সুন্দর লাল ঘর দিয়ে তুমি কি করবে গো? বলো না মোড়ল আঙ্কেল, কি করবে? এই ঘরটা আমি নৌকা প্রতিযোগিতায় পুরস্কার দেব। যে নদী পার হয়ে সবার আগে নদীর ওপার থেকে একটা ফল খুঁজে নিয়ে আসবে, তাকে আমি এই ঘরটা উপহার দেব। ও মা গো মা, তাই নাকি মোড়ল আঙ্কেল? তাহলে তো এই লাল ঘরটা আমরাই পাবো, কারণ আমার বাবার কাছে আমি যা চাই আমার বাবা আমাকে তাই দেয়। কিন্তু আমার বাবা তো আমাকে কখনো কিছু দিতেই পারে না, তবে এই ঘরটা আমার চাই চাই। এরপর কনক, টুকি ও পারুল সেখান থেকে চলে আসে আর যে যার বাড়িতে চলে যায়। জানো মা, মোড়ল বাবু অনেক সুন্দর করে একটা লাল ঘর বানিয়েছে আর বলেছে যে কালকের প্রতিযোগিতায় জয়ী হবে সে ওই ঘরটা পাবে। মা, ও মা, আমাদের ঘরটা তো অনেক দিনের পুরনো, তুমি বাবাকে বলো না মা, বাবা যেন প্রতিযোগিতায় জিতে লাল ঘরটা নিয়ে আসে। বলো না মা, বলো না। আমি কখনো তোর কোনো আবদার পূরণ করতে পারিনি রে মা, তবে তোর এই আবদারটা আমি ঠিক পূরণ করব। আচ্ছা ঠিক আছে রে মা, তোর বাবা এলে আমি সবটা বুঝিয়ে বলবো। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন নৌকা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর হঠাৎ করে নদীতে অনেক জোরে ঢেউ আসতে থাকে। এ কি, এত জোরে জোরে নদীতে ঢেউ ভেসে আসছে কেন? না না, আর সামনের দিকে এগোনো যাবে না। দরকার হলে আমি অনেক টাকা খরচ করে আমার ছেলেকে লাল একটা ঘর বানিয়ে দেব, তবুও নিজের জীবন আমি হারাতে পারবো না। শোন না, তুই সামনের দিকে আর যাস না, তা না হলে বিপদে পড়বি। না কালু দাদা, আমাকে যে এই প্রতিযোগিতায় জয়ী হতেই হবে, তা না হলে যে আমার মেয়েটা অনেক কষ্ট পাবে। এরপর টোনা সামনের দিকে নৌকা চালিয়ে যেতেই টোনার দিকে অনেক জোরে একটা ঢেউ আসে। এ কি, টোনাকে তো দেখাই যাচ্ছে না। আহারে, মেয়ের আবদার পূরণ করতে গিয়ে বেচারা টোনা নদীর ঢেউয়ে ভেসে গিয়েছে। যাই, টুনিকে গিয়ে খবরটা দিয়ে আসি। এ কি কালু, তুই আগে এসেছিস, কিন্তু কই তোর হাতে নদীর ওপারের ফল কই? আমি নদীর ওপারে যাইনি মোড়ল বাবু, কারণ নদীতে অনেক জোরে জোরে ঢেউ হচ্ছে, আর টোনা তো। কি হয়েছে কালু দাদা? আমার টোনার কি হয়েছে? এরপর কালু সবাইকে সব কথা খুলে বলে। আর কালুর কথা শুনে সবাই সেখান থেকে চলে গেলেও টুনি ও টুকি সেখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমার ওই লাল ঘর চাই না বাবা, তুমি ফিরে এসো বাবা, ফিরে এসো। তোর বাবা আর কখনো ফিরে আসবে না রে মা।
পূরণ করতে গিয়ে আমাদের ছেড়ে চলে গেছে। এ কি, এই স্রোত আমাকে কোথায় নিয়ে এসেছে? ওই তো সামনে একটা বন দেখা যাচ্ছে। আমি বরং বনের ভিতরে যাই আর আমার বাড়ি যাওয়ার পথ খুঁজে বের করি। এরপর টোনা গাছের ডালের সাহায্যে নদীর কিনারে চলে আসে আর বনের পথ ধরে হাঁটতেই সে একটা পরিকন্যাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এ কি, এটা তো একটা পরিকন্যা, কিন্তু পরিকন্যা বনের ভিতরে এভাবে পড়ে আছে কেন? না না, পরিকন্যার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে হবে। পরিকন্যা, ও পরিকন্যা, ওঠো ওঠো বলছি, কি হয়েছে তোমার পরিকন্যা? এরপর টোনা পরিকন্যাকে অনবরত ডাকতে থাকে, কিন্তু সে পরিকন্যার কোনো সাড়া শব্দ না পেয়ে নদী থেকে পানি নিয়ে আসে আর পরিকন্যার মুখের ওপর ছিটিয়ে দেয়, আর সাথে সাথে পরিকন্যার জ্ঞান ফিরে আসে। এই তো তোমার জ্ঞান ফিরেছে। এবার বলো তো, তুমি পরিরাজ্য ছেড়ে এ বনে কি করে এলে? আমি আর আমার মা এই বনে ঘুরতে এসেছিলাম। আচ্ছা মা, আমি তো উঠতে পারি, তাহলে তুমি আমাকে মাটুরে বসিয়ে বন ঘুরে কেন দেখাচ্ছ বলো তো? না রে মা, তুই এখনো ঠিকভাবে উঠতে পারিস না। তাছাড়া সারাদিন ডানা দিয়ে উড়লে তোর আমার দুজনেরই অনেক কষ্ট হবে। তাই তো আমরা মাদুরে চড়ে বন ঘুরে বেড়াচ্ছি। তুই এখানে ভালোভাবে বস রে মা, তা না হলে নিচে পড়ে যাবি তো। এরপর মা আর আমি ঘুরে ঘুরে বনের চারপাশটা দেখছিলাম। হঠাৎ করে আমাদের দিকে অনেক জোরে একটা বাতাস ভেসে আসে, আর বাতাসের বেগে আমরা মাদুর সহ দুলতে থাকি, আর হঠাৎ করে আমি মাদুর থেকে নিচে পড়ে যাই। আর পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে পড়েছিলে। এসো পরিকন্যা, আমি তোমাকে তোমার পরিরাজ্যে পৌঁছে দিয়ে আসি। এরপর টোনা পরিকন্যাকে তার অভাবের কথা খুলে বলে। এত চেষ্টা করার পরেও আমি আমার মেয়ের আবদার পূরণ করতে পারলাম না। ছেড়ে দাও সব কথা, চলো পরিকন্যা, আমি তোমাকে পৌঁছে দিয়ে নিজের বাড়ি যাওয়ার পথ খুঁজে বের করব। এরপর টোনা ও পরিকন্যা পরিরাজ্যের উদ্দেশ্যে চলে আসে, আর পরিকন্যাকে ফিরে পেয়ে পরিরানী অনেক খুশি হয়ে যায়। তুই কোথা থেকে ফিরে এলি রে মা? আমি যে তোকে অনেকবার বনের ভেতরে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি বনের ভেতরে জ্ঞান হারিয়ে পড়েছিলাম মা। পরে এই টোনা আঙ্কেল আমার জ্ঞান ফিরিয়ে তোমার কাছে নিয়ে এসেছে। টোনা আঙ্কেল খুবই ভালো মা। যে অন্যের বিপদে এগিয়ে আসে সে তো সত্যি অনেক ভালো পাখি। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বলো টোনা, তোমার কি চাই? জানো মা, টোনা আঙ্কেল একটা লাল খড়ের জন্য মরতে গিয়ে বেঁচে গেছে। তাই তুমি টোনা আঙ্কেলকে একটা লাল খড় উপহার দাও, আর তাকে নিজের বাড়িতে যাওয়ার পথ বলে দাও। এরপর পরীর রানী জাদু করে টোনাকে অনেক সুন্দর একটা লাল গোলাপ ফুলের ঘর উপহার দেয়। যাও টোনা, এই ঘরের চালে ওঠো। এই ঘর তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিবে। ধন্যবাদ পরিরানী। ওমা, আমার যে রুটি খেতে মোটেও ভালো লাগছে না। আমাকে একটু ভাত মাছ খেতে দাও না মা। কাল থেকে যে এই রুটিটাও আমরা পাবো না রে মা। দোকানে যে অনেক টাকা বাকি পড়ে আছে, তাই কেউ আমাদের পাখিও দেয় না। এদিকে আমি মেয়ে পাখির জন্য কেউ আমাকে কাছেও নিতে চায় না। বাবা থাকলে আমাদের মোটেও খাবারের অভাব থাকতো না মা। বাবা থাকাতে আমি বাবার মূল্য বুঝিনি মা, অথচ বাবা ছাড়া একটা সংসার অচল হয়ে পড়ে। বাবার কথা আমার খুব মনে পড়ছে মা, খুব মনে পড়ছে। এই যে রে মা, আমি তোর বাবা, তোর লাল ঘর নিয়ে এসে গেছি। তুই আর কাঁদিস না কেমন? কে মাঝে বাবা এসেছে, আমার বাবা এসেছে। বাবা, ও বাবা, তুমি নাকি নদীর ধারে ভেসে গেছো? এখন তাহলে কোথা থেকে এলে? হ্যাঁ টোনা, আমরা তো ভেবেছিলাম চিন্তা ওসব কথা। কোথা থেকে এলে তুমি? আর এত সুন্দর ঘরটা নিয়ে এলে কোথা থেকে বলো তো? এরপর টোনা ও টুনি টুকিকে সব কথা খুলে বলে। এখন থেকে আমরা এই চাদর লাল করে থাকবো, তাই না মা? যাই, আমি আমার বন্ধুদেরকে আমাদের লাল ঘরটা দেখাতে নিয়ে আসি।
তাদের জাদুর লাল ঘরের খবর তার বন্ধুদেরকে দিয়ে আসে। টুকিরা এত গরিব হয়েও জাদুর ঘরে থাকবে? না 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 না, এ আমি মেনে নিতে পারছি না। আমি বাবাকে বলে এই ঘরটা নিয়ে যেতে বলবো। এই ঘরটা আমার চাই চাই বাবা। তুমি আজ রাতেই ওই ঘরটা চুরি করে নিয়ে এসো। ঠিক আছে রে বাবা, তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না। দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে কালু ও কনক টুনির বাড়ির লাল ঘর চুরি করতে চলে আসে। আর যেই না কালু ঘরে স্পর্শ করে, সাথে সাথে কালুর হাতে ঘা উঠে যায়। এ কি কাণ্ড, আমার হাতে এগুলো কি উঠলো? এই জাদুঘর নিশ্চয়ই কোনো জাদু করেছে। ওরে বাবা রে! এ কি কালু দাদা, এত রাতে তুমি আমার বাড়িতে কেন এসেছো? ওরে বাবা রে, জাদুঘর এ কেমন জাদু করলো রে বাবা! আমার পুরো শরীরে যে গন্ধযুক্ত ঘা উঠেছে। টুনি রে টুনি, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি আমার ছেলের আবদার পূরণের জন্য তোদের ঘরটা চুরি করতে এসেছিলাম। তারপর জাদুর ঘর স্পর্শ করতেই আমার হাতে ঘা উঠে গেল। বাবা হয়ে ছেলের আবদার পূরণ করা প্রত্যেক বাবার কর্তব্য কালু দাদা। তাই বলে খারাপ আর ভালো দিকটা বিবেচনা করে আমাদের তাদের বোঝানো উচিত। তা না হলে তারা খারাপ আর ভালো কর্মের মর্ম বুঝবে না। ঠিক বলেছিস টুনি, চুরি করা একটা খারাপ কাজ, আর এটা আমার কনককে বোঝানো উচিত ছিল রে, কিন্তু আমি সেটা করিনি। তোরা আমাকে ক্ষমা করে দে রে টুনি। এখন থেকে আমি আমার ছেলেকে খারাপ কাজ থেকে দূরে রাখবো। এই কথা বলার সাথে সাথে কালুর হাত থেকে ঘাগুলো অদৃশ্য হয়ে যায়, আর তারা বাড়িতে চলে যায়। দেখলে তো বন্ধুরা, সন্তানের খারাপ দিকগুলো বাবা মায়ের প্রশ্রয় না দিয়ে তাদেরকে বোঝানো উচিত। তবেই একটা সন্তান প্রতি